সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ৯। সবাই হতভম্ব। হঠাৎ বিয়ের আসরে বর এমন কথা বলছে কেন? কেউ কিছুই বুঝতে পারছে না। অবাক চোখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আকসার ভাই ওর পাশেই দাঁড়িয়েছিল। ইফান উঠে ওপাশে গিয়ে মেজবার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে নিচু স্বরে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? মেজবা হাতের সফেদ রুমালটা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন করল, আন্টি কোথায়? আম্মু তো ওপাশে পর্দার আড়ালে। আন্টির সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখন ইরফান অবাক হয়ে প্রশ্নটা করতেই মেজবা বিনা দ্বিধায় জবাব দিল, হ্যাঁ এখনই, কথাটা না বলে বিয়েটা করতে পারবো না, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমার সাথে। মেজবা ইরফানের সাথে উঠে গেল আসর ছেড়ে। আকশা বিপরীত পাশে বসেছিল ঘোমটা টেনে। কিছু কথা কানে আসছিল ওর, তবে সব কথা স্পষ্ট নয়। ও বসে ভাবছে মেজবার হঠাৎ কি হলো, বুক ধুকপুক করছে ওর। এমন শুভ মুহূর্তে কোনো অশনি নয় তো? আয়েশা বেগম মেয়ের বিয়ে উপলক্ষে আজ একটা জলপাই রঙের শাড়ি পরেছিলেন। ভীষণ খুশি ছিলেন তিনি। ঠোঁটের কোণ থেকে হাসির রেখা সরছিলই না, তবে এখন এই মুহূর্তে তার ঠোঁটের কোণে সেই হাসির রেখা আর নেই, বরং চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মুখটা কালো হয়ে আছে একদম। মেজবা সবে তার সাথে কথা শেষ করে বিয়ের আসরে ফিরেছে। আয়েশা বেগম ইরফানকে ডেকে বললেন, কাজীকে যেয়ে বলতে এখনই বিয়ে পড়াতে। ইরফান দ্রুত গিয়ে কাজীকে এবার বিয়ে পড়ানোর কথা বলল। মেজবারও মুখ একদম শান্ত। কিছুক্ষণ আগেই যে বিরোধটা ছিল চোখে মুখে, সেটা এখন আর নেই। ফুলের পর্দার এপাশ থেকে আকশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, কোনো ঝামেলা হয়নি অন্তত। বিয়ে পড়ানোর একটু তাড়াহুড়ো করা হলো, যেহেতু অনিচ্ছাকৃতভাবে একটু দেরি হয়ে গেছে। আকশা ধীরে সুস্থে কবুল বললেও মেজবা এক নাগাড়ে টানা কবুল বলল। আকশা অপেক্ষা করছিল মেজবার জন্য, যে বিয়েটা হওয়া মাত্রই মেজবা উঠে এসে ফুলের পর্দা সরিয়ে ওর ঘোমটা খুলে সর্বপ্রথম মুখ দেখবে। তবে এমন কিছুই হলো না। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আকশা একটু অবাক হলো। সবার আগে তো মেজবারই ওর মুখ দেখার কথা, এটাই তো নিয়ম। এমন নয় যে মেজবা এই নিয়মটা জানে না, বরং খুব ভালোভাবেই জানে, কারণ আসরে আসার সঙ্গে সঙ্গে মেজবার কাজিনদের মধ্যে থেকে কে যেন মেজবাকে প্রথমে আকশার মুখ দেখার কথা বলেছিল। আকশার পাশে কলি ওর কাঁধে হাত রেখে বসে আছে। কলির পাশে মুখ দেখার সেই সজ্জিত আয়না এবং নিকানামার ফ্রেমটা রাখা রয়েছে। কথা ছিল বিয়ে শেষে এই আয়নায় নব্য স্বামী স্ত্রী একসাথে মুখ দেখবে এবং নিকানামার ফ্রেমে স্বাক্ষর করবে, যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সুন্দর সাক্ষী হয়ে থাকবে। আকশা কলির ওড়নাটা টেনে ধরে ওকে আরো পাশে এগিয়ে এনে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, মেজবা এখনো সামনের পর্দা তুলছেন না কেন কলি? উনি কি শোনেননি পর্দা সরিয়ে মুখ দেখার কথা? সবাই তো এখানে নানান কথা বলাবলি করছে। আমার ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছে। কলি পড়ল বিড়ম্বনায়। হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছে না ও। প্রথমত শুরুতেই বিয়ের আসরে এমন একটা বিঘ্ন ঘটল। ওর হবু দুলাভাই বিয়ে করার আগে আসর ছেড়ে উঠে গিয়ে নিজের হবু শাশুড়ির সাথে কি যে কথা বলে আসলেন তা কেউ জানে না। শুধুমাত্র আকশার আম্মু, ওর ভাই ইফান এবং মেজবা জানেন। কলি আকশাকে বলল, দাঁড়া আমি উঠে গিয়ে দেখে আসি। কলি দ্রুত উঠে বিপরীত পাশে চলে গেল। কলি যখন ফিরল তখন ওর কিছুক্ষণ পূর্বেও হাস্যোজ্জ্বল সেই মুখ বিবর্ণ প্রায়, মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। আকশা এতক্ষণ ওর অপেক্ষাতেই অধীর হয়ে বসেছিল। কলিকে ফিরতে দেখে কিছুটা থিতু হলো, তবে ওর বিবর্ণ মুখ দেখে চিন্তায় পড়ল। কলি আকশার পাশে এসে বসে ওর কানে কানে চাপা স্বরে বলল, দুলাভাই এখানে নেই আকশা। নেই মানে? আকশা আশ্চর্য না হয়ে পারে না। আবার অবাক কণ্ঠে কলিকে জিজ্ঞাসা করে, নেই মানে কোথায় উনি? দুলাভাই কোথায় গেছে সেটা অতিথিদের কেউ জানে না। তোর শ্বশুরবাড়ির সবাই টেবিলে আছে। তাদেরকে জিজ্ঞাসা করতে যেতেই দেখি সবার মুখ থমথমে, তবে কেউ কিছু বলল না। তোর আম্মাকে গিয়ে বললাম, আন্টি আমাকে বললেন এখন চুপ থাকতে, হয়তো তিনি কিছু জানেন। ইরফান ভাইয়াকেও তো আশেপাশে দেখছি না কোথাও। আকশা স্থির চাহনিতে তাকিয়ে রইল সামনের দিকে। ওর চোখ দুটো একেবারে ভাষাহীন, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে না আপাতত। বিয়ে করেই মেজবা যাবে কোথায়, তাও আবার আকশাকে না দেখেই? আকশা এসব ভেবে ভেবেই মাথা ব্যথা করছিল। তখনই ভেতর থেকে ওর ডাক পড়ল। ছোট খালা এসে বললেন, আকশার মা ওকে নিচে ওর ঘরে ডাকছেন। আকশা কলি এবং খালার সাথে নিচে চলে গেল। অতিথিরাও তখন কানাঘুষা করছে। আকশা আর চোখে দেখলো তাদের। আকশা নিজ ঘরে বিছানায় বসে আছে। সামনে ওর মা আয়েশা বেগম ওর হাত দুটো মুঠোয় নিয়ে বসে আছেন। আকশা ভ্রুকুচকে তাকিয়ে আছে মায়ের দিকে। কি যেন বলবেন ওর মা আয়েশা বেগম, তবে দ্বিধান্বিত প্রচুর।
এজন্য বলতে পারছেন না। আকশা এবার ওর মায়ের দ্বিধা ভাঙতে নিজেই বলে উঠল, তুমি কিছু একটা বলতে চাইছো আম্মু, যা বলবে বলে ফেলো। পরামর্শ দেবে তো শ্বশুরবাড়িতে কিভাবে চলাফেরা করতে হবে দাও, আমারও শিখে রাখা দরকার। অবশ্য তুমি আমাকে খারাপ শিক্ষা দাওনি যে আমি সেখানে খারাপভাবে চলাফেরা করব। আয়েশা বেগম এবার ছলছলে চোখে নতমুখ তুলে মেয়ের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, পরামর্শ দেওয়ার মতো সময় এখন নয় মা, তোমাকে এখন কিছু ভিন্ন কথা বলবো, শক্ত থেকে শোনো। আকশা বুঝতে পারছে না ওর আম্মু কি এমন কথা বলবেন, কেন সবকিছু এমন অদ্ভুত ঠেকছে। তবুও শান্ত গলায় বলল, আমি যে কোনো পরিস্থিতিতে শক্ত আছি আম্মু, তুমি বলো। আয়েশা বেগম এবার হালকা কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন, খেয়াল আছে মেজবা বিয়ের আগ মুহূর্তে উঠে গিয়েছিল আসর ছেড়ে? জি আম্মু, আসলে ও আমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু তুমি এটা জানো না মেজবা মূলত আমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিল। এমন কিছু কথা যা ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল, আমাকে দ্বিধায় ফেলে দিয়েছিল তোমার সাথে ওর বিয়েটা হবে কিনা সেই বিষয়ে। কি এমন কথা আম্মু, আমাকেও বলো। আকশা ওর মায়ের কথা শুনে ক্রমাগত উদ্গ্রীব হয়ে উঠছে, ধৈর্যের বাঁধ মানছে না আর। আয়েশা বেগম ওকে হতবাক করে দিয়ে বলে চললেন, আসলে মেজবা চট্টগ্রাম চলে গেছে, এতক্ষণে হয়তো রওনাও দিয়েছে, পথেই আছে বোধ হয়। মেজবা আমাকে তখন এসে বলল, আম্মু, আপনাকে আম্মু বলেই সম্বোধন করলাম যেহেতু আপনি আমার হবু শাশুড়ি। আমি ওকে আশ্বস্ত করতেই ও বলল, আমাকে বিয়ের পরপরই এখান থেকে চলে যেতে হবে আম্মু, জরুরি কল এসেছে। এখানে আসার কিছুক্ষণ আগেই একটা মিশন আছে, সেখানে যেতে হবে। আমাদের মিলিটারি নিয়ম অনুযায়ী জরুরি তলবে আমাদেরকে অবিলম্বে যেতেই হবে, না গেলে প্রফেশনের উপর ইফেক্ট পড়বে। আর তাই আমি চাইছিলাম আপনাকে আগে জানাতে, কারণ এই মিশন থেকে আমি কবে ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই, অনেকটা সময় পার হয়ে যাবে সেখানে। আপনি আকশার অভিভাবক, আপনাকে জানানো আমার দায়িত্ব। তাই সরাসরি আমি এই বিষয়ে আলোচনা করতে আসলাম। আমার ফ্যামিলির কেউ এখনও এই বিষয়ে জানে না, তাদেরকে যাওয়ার আগে জানিয়ে যাব। আমাকে বিয়েটা করেই বেরিয়ে পড়তে হবে আম্মু, এখন আপনি কি বলেন? মেজবার কথাগুলো শোনার পর আমি এক মুহূর্ত থমকে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভবিষ্যৎ কি হবে, যেখানে তোমার স্বামী তোমাকে বিয়ে করার পর মুখও দেখতে পারবে না, তার আগে তাকে মিশনে চলে যেতে হবে। তবে আমরা দ্বিধা ভাঙলো মেজবার মুখটা দেখে, এত ভদ্র ভালো একটা ছেলে, এত বিনয় নিয়ে কথা বলতে পারে, আরও আমাকে এমনভাবে আম্মু বলে ডাকছিল যে আমি ওকে তৎক্ষণাৎ মনে নিজের ছেলে জায়গা দিয়ে ফেলেছিলাম। তাই আর না করতে পারিনি মা, বিয়েতে মতামত দিয়েছি তখন, তোমাকে তখনই জানাতে পারিনি, কারণ ওইরকম সুন্দর একটা মুহূর্তে এই বিষয়টা জানলে হয়তো তোমার মন ভেঙে যেত। তবে এখন তো জানাতেই হতো, তোমাকে এখন একাই স্বামী ছাড়া তোমার শ্বশুরবাড়িতে যেতে হবে। কিছু করার নেই মা, একদম নিরুপায় পরিস্থিতি। আকশা নিথর চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে, কলি ওকে শক্ত করে ধরে রেখেছে। আকশার চোখ ছলছল করছে। আয়েশা বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ে যাতে শক্ত থাকে এজন্যই কাঁদছেন না তিনি, কারণ লোকে বলে মায়ের কান্না দেখলে মেয়েরাও কাঁদে, একদম বাটারফ্লাই ইফেক্টের মতো। ওদিকে বাইরে থেকে তারা আসতে সবাই গাড়িতে বসে পড়েছে, আকশার জন্য অপেক্ষা করছে তারা। আয়েশা বেগম একটু কাঁদলেন না আজ, শুকনো মুখে মেয়েকে বিদায় দিতে এগিয়ে গেলেন তিনি। বাসর ঘরে একা বসে আছে আকশা, যেই বাসরে আজ মেজবার সামনে ওর বসে থাকার কথা ছিল, সেই বাসরে আজ একা বসে আছে ও। কত শত স্বপ্ন ছিল ওর এই দিনটা নিয়ে, সব এক নিমিষে ভেস্তে গেল। মেজবা অন্তত ওর মুখটা দেখে যেতে পারত, বধূ সাজে স্বামীর সামনে যাওয়ার স্বপ্নটাও আর পূরণ হলো না আকশার। আকশা এতক্ষণ কেঁদেছে, হঠাৎ ওর মনে হলো ও বোকামি করছে, সৈনিকের স্ত্রী এমন বোকা কাজে মানায় না। মিশনই তো গেছে মেজবা ইফতেখার, দ্বিতীয় বিয়ে করতে তো আর যায়নি। মেজবা শুধুমাত্র আকশারই আছে আর থাকবেও, মেজবা যে ওকে ভালোবাসে এই কথাটা স্মরণ হতেই এতক্ষণ জমা হওয়া সকল মন খারাপ উবে গেল আকশার। চোখ মুছে ফেললেও ঘরে দরজা অর্ধেক ভেজানো, ওর শাশুড়ি ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছেন। ননদেরা এই ঘরে নিয়ে এসেছে ওকে। ড্রয়িং রুমে মুরব্বীরা বসে সম্ভবত মেজবার হঠাৎ চলে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছেন। আকশা গিয়ে দরজা আটকে দিয়ে আসলো। পুনরায় বিছানায় এসে বসে ফোনটা বের করলো পার্স থেকে। আজ সারাদিনেও আকশা ফোনটা হাতে নেয়নি। ভাগ্যিস ফোনে আজ ডাটা ছিল ওর, সবসময় ওয়াইফাই ব্যবহার করে বলে ডাটাও কেনা হয় না। তবে গতকাল রাতে কি মনে করে যেন কিনেছিল, যাক সেটা কাজে লেগেছে। সদ্য শ্বশুরবাড়িতে এসে তো আর ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়া যায় না। আকশার আজ রাতটা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মুভি দেখেই কেটে যাবে। আকশা ডাটা অন করতেই
হুড়মুড় করে মেসেজ নোটিফিকেশন আসতে শুরু করলো। দেখলো হোয়াটসঅ্যাপে এক ফ্রেন্ড বিয়ের জন্য শুভকামনা জানিয়েছে। আকশা হোয়াটসঅ্যাপে ঢুকে সেই ফ্রেন্ডের মেসেজে রিপ্লাই করে কনভারসেশন থেকে বের হতেই হঠাৎ খেয়াল করলো নিচের সারিতে মেজবার আইডির প্রোফাইলে ফটো গায়েব। আকশা কৌতূহলবশত ভেতরে প্রবেশ করলো মেজবা কি প্রোফাইল ফটো রিমুভ করেছে, কিন্তু কখন করলো। আকশা তো দুপুর 12টার দিকেও পুরনো কনভারসেশন পড়ার সময় প্রোফাইলে ফটো দেখেছে। মেজবার জলপাই রঙা টি শার্ট পরিহিত ফটো ছিল একটা। আকশা হঠাৎ কি মনে করে যেন মেজবাকে মেসেজ করলো একটা, লিখলো আসেন, কিন্তু মেসেজটা সেন্ড হলো না। আকশা হতভম্ব হলো এক মুহূর্তের জন্য। লোকটা কি অনলাইনে নেই, মিশনে আছে নাকি? আকশা তবু প্রথমে বুঝলো না, ওর মন মানছিল না। তবু কি মনে করে মেজবার নাম্বারে কল দিল, ফোন ব্যস্ত বলছে। আকশার এবার পুরোপুরি খটকা লাগলো একটা। ওর মন মানতে চাইলো না। ও মেজবার নাম্বারটা ওর সেই ফ্রেন্ডকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে দেখতো প্রোফাইল ফটো আছে কি না। ওর সেই ফ্রেন্ড মিনিট খানেকের মধ্যে রিপ্লাই করলো, হ্যাঁ আছে দোস্ত, কেন, কে এই লোক? আকশা রিপ্লাই করলো না, রিপ্লাই করার মতো অবস্থায় নেই ও। মেজবা ওকে ব্লক করেছে, সত্যিই ব্লক করেছে। আকশার এখনো বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাস্য ঠেকছে। কেন করলো মেজবা এমন, কেন, কেন? আকশার তবুও মনে হলো মেজবা বোধহয় মিশনে আছে, এই কারণে ওকে ব্লক করে রেখেছে। আকশা নিজের মনকে উল্টাপাল্টা বুঝ দিতে লাগলো। তবুও মনে শান্তি পাচ্ছে না ও। ওর আরেকটা সিম ছিল ফোনে। আকশা সেই সিম দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপ আইডি খুললো তৎক্ষণাৎ। এরপর সেখানে মেজবার নাম্বার উঠিয়ে সেভ করে মেসেজ দিল ওকে। শুধু লিখলো মেজবা। মেসেজ সঙ্গে সঙ্গে সেন্ড হলো, তার মানে মেজবা অনলাইনে আছে। মিনিট খানেক পরে মেসেজ সিন হয়ে রিপ্লাই আসলো, জি কে? আকশা বলছিলাম। ও, শুধু ও? এটা কেমন রিপ্লাই? আকশা ভেবে পেল না। ও উদগ্রীব হয়ে লিখলো, ব্লক কেন করেছেন আমাকে? আমি বিজি নাও, পরে কথা বলছি। আকশার মনে হলো মেজবা ওকে এড়িয়ে যেতে চাইছে। তবুও থামলো না, পুনরায় টেক্সট করলো, আপনি আগে বলুন ব্লক কেন করেছেন আমাকে? মিশনে গিয়েছেন তাই? আমাকে বলে যেতে পারতেন না? অপেক্ষায় ছিলাম আপনার, কবে ফিরবেন আপনি? আকশা মেসেজটা লেখার পর তৎক্ষণাৎ সিন হলো না। মিনিট পাঁচেক পরে সিন হলো। তখন আকশা ফোনের দিকে উদগ্রীব হয়ে চেয়েছিল। টেক্সট সিন হওয়ার পরই একটা মেসেজ আসলো। আকশা মেসেজটা দেখে হতভম্ব হলো। মেসেজে শুধুমাত্র 5টি বাক্য লেখা রয়েছে, দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট আই উইল এভার রিটার্ন ফ্রম মাই সাইড, আই এম গিভিং ইউ কমপ্লিট ফ্রিডম, লিভ ইউর লাইফ বিউটিফুলি উইদাউট ওয়েটিং ফর মি, ইটস বেটার নট টু হোপ ফর মাই রিটার্ন, ডোন্ট লেট দ্যাট হোপ লিভ ডার্ক সার্কেল beneath your eyes, I don't want my absence to carve dark circle under your eyes.